প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ এই শব্দ ব্যবহৃত হবে। নাগরিকত্ব হিসেবে বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করার সুপারিশ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যে প্রাথমিক তথ্যগুলো পেয়েছি সেই বিষয়গুলো এখানে এসেছে। এই যে এই পরিবর্তনটা আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি আমি যেটি বলছিলাম, এটি আপনি জানেন যে নির্বাচনী আসন বৃদ্ধি করা, 100টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত করে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা, কোন সংরক্ষিত না রাখা ওইভাবে ডিরেক্টলি রিক্রুট করার জন্য, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, সব মিলিয়ে এই যে সংস্কার বা সবকিছু আপনি কিভাবে দেখছেন, কি মনে করেন? সংস্কারের তো প্রয়োজন আছে, এতে কোনো সন্দেহ নাই, এবং সংস্কারকে আমি ইতিবাচক ভাবেই দেখি। কিন্তু আমি মনে করি যে অনেক অতিরিক্ত কিছু নিয়ে আসা হয়েছে, যেমন ধরুন নাম পরিবর্তন, রাষ্ট্রের নাম পরিবর্তন, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিটা ঠিক রেখে বাংলায় বেশ কিছু পরিবর্তন, এবং এটা উচ্চারণ করতে বেশ আমারই কষ্ট হচ্ছে। তো এই যে পরিবর্তন করলে কি জনগণ প্রজাতন্ত্রী, মানে আমারই বলতে দেখেন বেশ সমস্যা হচ্ছে, তো সাধারণ মানুষের পক্ষে তো আরো সমস্যা হবে। তো এটার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। আর নামের বাইরে যেগুলো প্রস্তাব করা হয়েছে, যেমন ধরুন কি বলে ওটাকে, সেকুলারিজম বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, তারপরে সমাজতন্ত্র বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, জাতীয়তাবাদও সম্ভবত বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই তিনটা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে আমি যতদূর পড়তে পেরেছি এই অল্প সময়ের মধ্যে। তো এর মধ্যে এগুলো তো প্রস্তাব, এগুলো অ্যাকসেপ্টেড হবে কি হবে না এটা ডিপেন্ড করবে তো পরবর্তী পার্লামেন্টের ওপরে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটি কাজ করা যেতে পারে যদি রেফারেন্ডামের দিকে সরকার যায়। তো আমার মনে হচ্ছে না সরকারের কাজকর্ম দেখে যে তারা কোনো রেফারেন্ডামের দিকে যাবে। তারা প্রস্তাবটা নিয়ে হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে নিশ্চয়ই এখন আলোচনা করবে, এবং রাজনৈতিক দলগুলো আলোচনার পরে তারা একটা ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করবে। যেরকম আপনার নিশ্চয় মনে আছে 1990 সালে তৎকালীন এরশাদ সরকারের পতনের পরে তৎকালীন যে দলগুলো আন্দোলন করেছিল তাদের মধ্যে একটা ঐক্যমত হয়েছিল, এবং সেই অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়েছিল পরবর্তী পার্লামেন্টে গিয়ে। এবং কি কি পরিবর্তন হয়েছিল? একটা হয়েছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে যাওয়া হয়েছিল, আর দ্বিতীয় একটা হয়েছিল যে চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন, তাকে আবার চিফ জাস্টিস পদে ফিরিয়ে নেওয়ার যে বিধানটা সংবিধানে সংযুক্ত করা হয়েছিল। তো এগুলো করা হয়েছিল যেহেতু সব দল একমত হয়েছিল। এখন আমাদের দেখার বিষয় যে সংস্কার প্রস্তাব যেগুলো করা হচ্ছে সেগুলোর মধ্যে কটা সব দল একমত হয় আর কি, কোন কোন বিষয়। তো যদি সব দল একমত হয় তাহলে পরবর্তী পার্লামেন্টে গিয়ে এটাকে রেটিফাই করা তেমন কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। আর কিছু বিষয় তো ভালো ভালো হয়েছে। সমাজতন্ত্র বলে তো এখন পৃথিবীতে কিছু নাই, এবং সমাজতান্ত্রিক দেশগুলো তো মোটামুটি সবই ভেঙে পড়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন নাই, তার বদলে রাশিয়া তৈরি হয়েছে। অন্যান্য দেশের সমাজতন্ত্র এখন নাই বললেই চলে। চীনে যে সমাজতন্ত্র আছে সেটাও এক ধরনের ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমের মধ্যে কি বলবো, এক দলের শাসন আছে, কিন্তু সেখানে অর্থনীতি এখন সমাজতান্ত্রিক অর্থনীতি এটা বলা যাবে না। কাজে বেশ কিছু পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর বাঙালি জাতীয়তাবাদের জায়গায় সম্ভবত বাংলাদেশি জাতীয়তাবাদ বলা হয়েছে, এটাই সঠিক। আমাদের এখানে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে জাতীয়তাবাদ নির্ণয় করাটাই সঠিক বলে আমি মনে করি। আর মহিলাদের জন্য আলাদা আসন সংরক্ষিত করে আবার তাদেরকে নির্বাচিত করা, এটা নিয়ে আমি ভিন্ন মত পোষণ করি। কারণ এই আবার নতুন করে 100 সিটের জন্য আলাদা ইলেকশন, এটা এক ধরনের খরচের ব্যাপার। আর বাংলাদেশের মতো দেশে আপনি কতগুলি নির্বাচন করবেন? তাহলে নির্বাচনই করতে হবে। তার চেয়ে বরং আমি মনে করি সহজ সংস্কার হতে পারতো যদি দলগুলোকে বলা হতো যে আপনাদেরকে এত শতাংশ আসন আপনাদেরকে নমিনেশন দিতে হবে মহিলাদের। এটা যদি করা হতো তাহলে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু মহিলারা নির্বাচিত হতেন। যেমন কথার কথা ধরুন 10% যদি বলা হয় সবগুলো দলকে যে আপনাদের কম করে 10% মহিলা আপনাদেরকে দিতে হবে, তার মধ্যে সরাসরি ভোটে নির্বাচনের একটা পদ্ধতি চলে আসতে পারে। এটা আমার মনে হয় আরো বেটার সংস্কার হতো, ওই 100 সিটে সরাসরি মহিলাদের নির্বাচিত করার পরিবর্তে। আর দ্বিতীয় আরেকটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে এটা গুরুত্বপূর্ণ, এটা আসেনি। আমার ব্যক্তিগত একটা বক্তব্য আছে, আমি লিখেওছি আমার দেশে, আমি আমার মন্তব্য প্রতিবেদন যেটা আমি প্রত্যেক বুধবারে লিখি, সেখানে আমি একটাতে লিখেছি যে আমি মনে করি বাংলাদেশের উচিত একটা প্রেসিডেন্সিয়াল ফর্মে ফিরে যাওয়া, রাষ্ট্রপতি শাসিত সরকারে ফিরে যাওয়া উচিত। এখন যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রপতি নাকি নির্দলীয় হবেন এবং রাষ্ট্রপতি আবার জনগণের ভোটে নির্বাচিত হবেন। তো এখানে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার না আমার কাছে। আমি মনে করি বাংলাদেশের উচিত আমেরিকান সিস্টেম অথবা ফ্রেঞ্চ সিস্টেম ফলো করা। আমেরিকান সিস্টেমে যদি আমরা তাকাই তাহলে কি হচ্ছে আমেরিকায়, দেখুন যে প্রেসিডেন্ট সরাসরি ভোটে নির্বাচিত হচ্ছে, তুরস্কেও তাই হচ্ছে। এবং পার্লামেন্ট, আপনারা যেটাকে কংগ্রেস বলেন এবং সিনেট বলেন, দ্বিকক্ষ, সিনেটও নির্বাচিত হচ্ছে, পার্লামেন্টও নির্বাচিত হচ্ছে, মানে আপনাদের কংগ্রেস নির্বাচিত হচ্ছে। এবং এরকম কিন্তু অনেকবার দেখা গেছে যে প্রেসিডেন্ট এক দল থেকে হয়েছে
অথচ কংগ্রেসে মেজরিটি আরেক দলের। এরকম সিচুয়েশন আমেরিকায় বহুবার হয়েছে এবং একইভাবে ফ্রান্সে হয়েছে। ফ্রান্সে এই মুহূর্তে প্রেসিডেন্ট এক দলের কিন্তু প্রাইম মিনিস্টার কিন্তু অন্য দলের ফ্রান্সে। তো আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের একটা কিছু করা উচিত ছিল, যেখানে একটা ভারসাম্য থাকতো প্রেসিডেন্টের ক্ষমতা এবং পার্লামেন্টের ক্ষমতার মধ্যে, এবং প্রাইম মিনিস্টারের কোনো পজিশনের দরকার নাই। এটা আমার ব্যক্তিগত চিন্তা। এখন এই চিন্তার সাথে হয়তো জনগণ সবাই একমত হবেন না, কিন্তু আমি মনে করি বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেমের মাধ্যমে অ্যাকচুয়ালি ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, এবং ওয়েস্টমিনস্টার স্টাইল আমরা যেটাকে বলি, ইউকের মতো ওয়েস্টমিনস্টার গভর্নেন্স, এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশে আমরা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেখেছি। তার চেয়ে যদি আমরা জনগণের ভোটে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতো, আর ওইদিকে পার্লামেন্ট নির্বাচিত হতো দলীয় ভিত্তিতে, এবং একটা ক্ষমতার ভারসাম্য থাকতো প্রেসিডেন্টের সাথে, পার্লামেন্টের সাথে এবং স্থানীয় সরকারের সাথে। বাংলাদেশের স্থানীয় সরকারটা কিন্তু সেভাবে আমরা ক্ষমতায়ন করতে পারি নাই। তো স্থানীয় সরকার যদি উপজেলা পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি হতো এবং তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য হতো, এটা মনে হয় বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো বলে আমি মনে করি। এবং আরেকটা জিনিস হওয়া দরকার, আমেরিকাতে যেমন যে প্রেসিডেন্ট বাজেট তৈরি করে, কিন্তু বাজেট অ্যাপ্রুভ করে কংগ্রেস, কংগ্রেস অ্যাপ্রুভ না করা পর্যন্ত সেই বাজেট অ্যাকসেপ্টেড হয় না। এবং এই কারণে আপনারা দেখেছেন যে অনেকবার প্রেসিডেন্টের সাথে একটা কংগ্রেসের দ্বন্দ্ব চলে আসে, কিন্তু এর মাধ্যমে যেটা হয় যে ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য তৈরি হয়। তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ফর্মে যাওয়াটাই বাংলাদেশের জন্য ভালো। এখন দেখা যাক, রাজনৈতিক দলগুলো তো এই সংস্কার নিয়ে সরকারের সাথে বসবেন, এবং প্রফেসর ইউনূসও তো তাই বলেছেন যে তিনি সকল রাজনৈতিক দলের সাথে বসবেন, আলোচনা করবেন। এখন রাজনৈতিক দলগুলো এই সংস্কারগুলোর মধ্যে কটা গ্রহণ করবে আর কোনটা গ্রহণ করবে না, এটা আমরা ভবিষ্যতেই দেখতে পাবো। এবং রাজনৈতিক দলগুলোর যদি সংস্কারের আলাদা কোনো প্রস্তাব থাকে, আমি মনে করি তারাও নিশ্চয়ই সেই প্রস্তাবগুলো এই সরকারের কাছে দেবে, এবং তারপরে একটা সবাই মিলে একটা সিদ্ধান্ত হবে। তো জনগণ সেই দিকে তাকিয়ে আছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যেই তো তাদের কিছু কিছু প্রস্তাবনা পাঠিয়েছিল যখন কমিশন গুলো হয়েছে। তো প্রবলেমটা হচ্ছে যে মানে উপদেষ্টা পরিষদের যেই কার্যক্রমের যে অবস্থা দেখছি আর কি, মানে এদেরকে দিয়ে আসলে এই সংস্কার কতটুকু বাস্তবায়ন হবে সেটাও কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে, যে তারা রুটিন এই সংস্কার, আপনি যে সংস্কারের আজকে জমা দেওয়া হলো, এগুলো বাস্তবায়নের ক্ষমতা তো এই উপদেষ্টা পরিষদের নাই। কারণ এই বাস্তবায়ন তো ইলেক্টেড পার্লামেন্টে বাস্তবায়ন করবে। এবং যে জন্য আমি 90 সালের উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যে 90 সালে যেটা হয়েছিল, যে আগেই তারা একমত হয়েছিল যে কি কি সংস্কার তারা করবে। তার মধ্যে একটা ছিল, বললাম না, যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে যাওয়া। তো এগুলো আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। এবারেও আমি মনে করি একই রকম ভাবে সব দলগুলো যদি একমত হয়, তাহলে পরবর্তী পার্লামেন্টে গিয়ে এটাকে রেটিফাই করা কঠিন হবে না। কিন্তু দলগুলো যদি একমত না হয়, তাহলে কি হবে? সেক্ষেত্রে কারা করবে? তো সেক্ষেত্রে এই সংস্কারগুলো তো করা সম্ভব হবে না। আর একটা হতে পারতো, যেটা আমি বহুবার বলেছি, একই কথা বারে বারে বলে যাই, আপনার অনুষ্ঠানেই বলেছি আমি, যে এটা যদি একটা বিপ্লবী সরকার হতো, তাহলে সেই সরকারের একটা মানে সেই বিপ্লবের একটা ম্যান্ডেট থাকতো। তো যত বিলম্ব হচ্ছে, মানে 5ই আগস্ট থেকে আমরা যত দূরে সরে যাচ্ছি, ততই তো বিপ্লব দুর্বল হয়ে যাচ্ছে, তাই না? তো বিপ্লব যদি দুর্বল হয়ে যায়, তাহলে এই সরকারের আর ক্ষমতা কোথায়? এই সরকারের ক্ষমতার যেটাকে বলে ফাউন্টেন হেড অফ পাওয়ার, ক্ষমতার একেবারে উৎস, সেটা তো ছিল বিপ্লব। তো বিপ্লব থেকে যত দূরে সরে যাবে, সরকারের ক্ষমতাও তত কমে যাবে। এবং এই উপদেষ্টাদের মধ্যে অনেকের মধ্যেই তারা বিপ্লবের সাথে অনেকেই সম্পর্কিত ছিলেন না। সবচেয়ে বড় কথা, অনেকেই এই বিপ্লবের সাথে সম্পর্কিত ছিলেন না। অনেকের অভিজ্ঞতার অভাব আছে, অনেকের দক্ষতার অভাব আছে, অনেকের সাহসের অভাব আছে, সমন্বয়হীনতা আছে। কাজে এদের পক্ষে তো এই সংস্কার সম্পন্ন করা সম্ভব না। তারা সংস্কারের প্রস্তাব করেছেন, এখন দেখা যাক রাজনৈতিক দলের সাথে তারা দর কষাকষি করে কতদূর তারা অ্যাচিভ করতে পারে। এখন মাহমুদ ভাই, একটা বড় একটা বিভাজন, মানে দুইটা ভাগ। একটা ভাগ হচ্ছে ধরেন বিএনপি মহাসচিব বলেছেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব, তারা নির্বাচন চাচ্ছেন। জামাতের স্পষ্টভাবে জামাত কিছু বলে নাই, অন্যান্য দলও ওইভাবে স্পষ্টভাবে কোনো সময় টাইম ফ্রেম দিচ্ছে না। তো এখন ছাত্র জনতা যারা সমন্বয়ক বা যারা ছাত্র আন্দোলন করেন, বা একটা অংশ বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন। এক সমন্বয়কের কথা শুনলাম খুব সম্ভবত সার্জিস আলম, সে বলছিল যে আপনারা কেন এখন নির্বাচন চাচ্ছেন, 24-এ নির্বাচনের পরে তো নির্বাচন আবার হইতো যে 29-এ, মানে এই পরিবর্তনটা না হইলে তো আপনারা 29-এর আগে নির্বাচনের কথা দাবি করতে পারতেন না। তো আপনারা কেন এখনই নির্বাচনের ব্যাপারে এত তৎপরতা দেখাচ্ছেন? তো এই যে আগে সংস্কার না পরে নির্বাচন সংস্কার, এই জায়গাটা কি আপনার ভাবনা কি বা আপনার বিশ্লেষণ? না, আমার যেটা কথা হলো যে হঠাৎ করে বিএনপি আগস্ট মাস কেন বললো আমি জানি না। একটা হতে পারে যে চাপ সৃষ্টি করার জন্য বলেছে, সিরিয়াসলি বলে নাই। কারণ হচ্ছে জুলাই আগস্টে আপনি কিভাবে নির্বাচন করবেন? জুলাই আগস্টে বাংলাদেশে বর্ষাকাল, এবং নদী নালা সব মানে তখন বন্যা কবলিত থাকে বাংলাদেশ। তো বন্যা কবলিত অবস্থায় আপনি নির্বাচন করবেন, এটা কি বাস্তবসম্মত?
জুলাই আগস্টে কবে নির্বাচন হলো বাংলাদেশে? তো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে জুলাই আগস্ট একটা চাপ সৃষ্টি করার প্রচেষ্টা বিএনপির তরফ থেকে। আর সরকারের মধ্যে থেকেও সরকার বিভিন্ন সময় বিভিন্ন সিগন্যাল দিয়েছেন। যেমন আমি যদি প্রফেসর ইউনূসের বক্তব্যে চলে যাই, তাহলে প্রফেসর ইউনূস কিছুদিন আগে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নির্বাচন সম্পর্কে, তিনি ধারণা দিয়েছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে। এবং তিনি এই ধারণা দেওয়ার পরপরই প্রেস সচিব তিনি বললেন যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। এটাও একটা ভুল কথা ছিল, কারণ জুন মাসে নির্বাচন সম্ভব না। জুন মাসে প্রচন্ড গরম থাকে, তারপরে বর্ষাকাল, কাজে জুন জুলাই আগস্ট এই 3 মাসে কোনো নির্বাচন সম্ভব না। তো কাজেই ইউনূস সাহেব প্রথমে যেটা বলেছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন, সেই দিকে যদি সরকার সবাই একসুরে কথা বলতো, তাহলে আমি ধারণা করছি যে বিএনপিও হয়তো হঠাৎ করে আগস্ট মাসের থিওরি নিয়ে এসে তারা আসতো না। আরেকটি কথা আপনাদেরকে আমি বলতে চাই খুব পরিষ্কার ভাবে, নির্বাচন না সংস্কার, এটা একটা অনর্থক বিতর্ক। অনর্থক বিতর্ক কেন আমি বলছি, যে সংস্কার তো একটা অব্যাহত প্রক্রিয়া। সংস্কার কি কোনো সংস্কার কি শেষ করা যায়? শেষ করা যায় না। সংস্কার নির্বাচিত সরকারকেও তো সংস্কার করতে হয়। কাজে একটার সাথে আর একটা আইদার অর না, আমি আইদার অরে বিশ্বাস করি না। সংস্কার এই সরকার করবেন, করে কিছু সংস্কার যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত সেগুলো কিন্তু করে ফেলতে হবে। সেই সংস্কার না করে তো আপনি নির্বাচনই করতে পারবেন না। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, ভোটার লিস্ট যদি আপনি নতুন করে তৈরি না করেন, আপনি নির্বাচন কিভাবে করবেন? 2008 সালের পর থেকে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই, এবং এই সময়ের মধ্যে যাদের বয়স হয়েছে ধরেন এখন 35, তারা কিন্তু ভোট দেয় নাই। এবং এই ভোটে তো 18 বছর বয়স পর্যন্ত ছেলেরা ভোট দেবে। তো যাদের 18 বছর বয়স হয়েছে তাদের আপনি ভোটার লিস্টে ইনক্লুড করবেন না, বাড়ি বাড়ি যাবেন না? তো ভোটার লিস্টের কাজটা এখনো শুরুই হয় নাই। তো তাহলে কিভাবে বিএনপি আগস্ট মাস জুলাই মাসের মধ্যে নির্বাচন করবে বললো আমার জানা নাই। দ্বিতীয় হচ্ছে আরেকটা ব্যাপার আছে, আপনি আগে ভোটার লিস্ট করবেন, তারপরে একটা ডিলিমিটেশনের ব্যাপার আছে। ভোটার লিস্ট করবার পরে আপনার আসনটা ঠিক করতে হবে, কতগুলো আসন, আসনের সীমানা কি হবে, কতজন ভোটারের আসন হবে, এগুলো সব ঠিক করতে হবে। যেমন আপনার মনে আছে নিশ্চয়ই 2008 সালের আগে নির্বাচনের ঠিক আগ দিয়ে তৎকালীন 11 সরকার হঠাৎ করে ডিলিমিটেশন করে এমন ভাবে পরিবর্তন করলো যাতে আওয়ামী লীগের সুবিধা হয়। যে সমস্ত জায়গায় বিএনপির সমর্থন বেশি ছিল সেই সমস্ত জায়গায় তারা আসন কমিয়ে দিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। তো এখন কি ডিলিমিটেশন করে বিএনপিরই তো স্বার্থ হওয়া উচিত যে আগের ডিলিমিটেশনে ফিরে যাওয়া। একটা এক্সাম্পল দেই, মানিকগঞ্জের এক্সাম্পল দেই আপনাদেরকে। মানিকগঞ্জে সাধারণত বিএনপি জিততো, ঐতিহাসিকভাবে বিএনপি জিতে এসছে। সেই মানিকগঞ্জ হঠাৎ করে 4টা আসন ছিল মানিকগঞ্জে, 2008 সালে এটাকে 3টা আসন করে দেওয়া হলো। তো এখন মানিকগঞ্জে কি আপনি 3টা আসনে বিএনপি নির্বাচন করতে চায়, নাকি বিএনপি চায় যে আগের মতো 4 আসন হয়ে যাবে মানিকগঞ্জ? তো এগুলো তো হবে যখন আপনি ভোটার লিস্ট সম্পন্ন করতে পারবেন। কাজে বিএনপি যে সারাক্ষণ নির্বাচন নির্বাচন বলছে, এটাও এক ধরনের কি বলবো একঘেয়ে দাবি হয়ে যাচ্ছে নির্বাচনের ব্যাপারটা। নির্বাচন করবার জন্য যে সংস্কারগুলো দরকার সেই বিষয়ে কি বিএনপির কোনো বক্তব্য নাই? নাকি তারা চাচ্ছে যে আমার কোনো সংস্কারের দরকার নাই, নির্বাচনের সংস্কার দরকার নাই, বর্তমান অবস্থায় আগামীকাল নির্বাচন হয়ে যাবে আগের ভোটার লিস্টে? বিএনপি কি চায় যে আগের ভোটার লিস্টে নির্বাচন হবে? নতুন ইয়াংরা ভোট দেবে না? আপনি কি ইয়াংরা মানবে এটা? ইয়াংদের রক্তের উপর দিয়ে এই বিপ্লব হয়েছে, ইয়াংদের রক্তের উপর দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, পতন হয়েছে। তো এখন সেই ইয়াংদের আপনি ভোট নিশ্চিত না করে আপনি নির্বাচনের দিকে যাচ্ছেন, এটা তো একটা অবাস্তব শুধু দাবি না। আমি মনে হয় যে এটা যারা এটা বলতে চান, যদি কেউ বলতে চান যে যাদের 18 বছর বয়স হয়েছে তারাও যেন ভোট দিতে না পারে, তাহলে এটা খুব অকৃতজ্ঞ আচরণ হবে, তাই না? আমি পত্রিকা যেটা দেখছি যে 20 জানুয়ারি থেকে ভোটার নাগাদ হালনাগাদের কাজ শুরু হবে আর কি, তথ্য সংগ্রহ করবে, এবং তারা বলছে যে 30 জুনের মধ্যে কাজ শেষ হবে। তো এটা একটা উদ্যোগ দেখছি। আর আপনি যেটি বলছেন যে ডিলিমিটেশন 30 জুনে, আমি বলছি যে 30 জুন হচ্ছে ইলেকশন কমিশন বলছে 30 জুনের মধ্যে শেষ হবে। বাংলাদেশের আমরা যদি অভিজ্ঞতা দেখি, একেবারে ওই তারিখের মধ্যে কি শেষ করা সবসময় সম্ভব হয়? আপনি দেখবেন হয়তো আর 1-2 মাস বেশিও লেগে যেতে পারে। তো তা যদি লাগে তাহলে আপনার ভোটার লিস্ট শেষ করতেই তো জুলাই আগস্ট চলে আসবে। তো তারপরে ডিলিমিটেশনের প্রশ্ন আসবে, আরো 1-2 মাস লেগে যাবে ডিলিমিটেশন করতে। তাহলে এমনিতেই তো আপনি যদি খুবই গতিশীলতার সাথে আপনি নির্বাচন করেন, তাহলে নভেম্বরের আগে আপনি নির্বাচন কিভাবে করতে পারছেন? কাজেই বিএনপি, আমি মনে করি বিএনপি নিজেও বোঝে যে জুলাই আগস্টের যে দাবি তারা করেছে এটা বাস্তবসম্মত না। কাজেই আমার ব্যক্তিগত, আমি এটা অনেক আগে আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই যে আগামী শীতে নির্বাচন হয়ে যাওয়াটা ভালো বাংলাদেশের জন্য। আগামী শীত বলতে নভেম্বর থেকে মার্চের মধ্যে, নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, আমি বরং বলবো নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাওয়াটা সবার জন্য ভালো। তো এখন এটা এই সরকার করতে পারবে কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে
যে বিএনপি এটা মেনে নেবে কিনা। তো আমার মনে হয় যে তারা যদি আগস্ট পর্যন্ত যেতে রাজি থাকে, তাহলে তারপরে আর 4-5 মাস যদি লাগে, তো এতে মাথার উপরে আকাশ ভেঙে পড়বে না, এবং এতে আলোচনায় বসলে আলোচনার টেবিলে এটা সমাধান হওয়া সম্ভব। না, আমার মনে হয় আপনি যদি বলছিলেন এই যে চাপ সৃষ্টির কৌশল হিসেবে এটা হতে পারে, কারণ সরকার তো আসলে খুব লেথার্জিক আর কি, খুবই লেথার্জিক সবকিছুতেই। এবং ডিলিমিটেশনের যে গুরু ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি তো এখন উপদেষ্টা পরিষদেই আছেন। হ্যাঁ, নির্বাচন তিনি তো এই ডিলিমিটেশন করেছিলেন 2008 সালের 11 সরকারের সময়। এখন উনি বসে থেকে এটাকে আবার আগের অবস্থায়, বিএনপির পক্ষ থেকে যাতে কোনো দাবিও আমরা এখনো দেখি নাই যে আগের পক্ষ থেকে। যেটা আমি খুব হতাশ হচ্ছি, মানে বাংলাদেশের নাগরিক হিসেবে হতাশ হচ্ছি, যে বিএনপির পক্ষ থেকে এক নির্বাচনের দাবি করা ছাড়া অন্য কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি তেমন কোনো দাবি দেখতে পাইনি। যেমন ধরেন, এই যে আওয়ামী লীগ এই ধরনের জুলুম করে গেল, এত দুর্নীতি করে গেল, সেই দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কিন্তু তেমন কোনো দাবি দেওয়া নাই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিএনপির কোনো দাবি দেওয়া নাই। আমার দেশ, আমাদের পত্রিকা আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের কতদিন, 10 দিন, আর আজকে হলো 15 তারিখ। আজকে আমাদের 25তম দিন আমাদের পত্রিকা। এই 25 দিনের মধ্যে আপনি যদি আমাদের লিড নিউজ গুলি যদি দেখে থাকেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, এই 25 দিন ধরে কিন্তু আমরা আওয়ামী লীগের দুষ্কর্ম একে একে তুলে ধরেছি, তাদের দুর্নীতি তুলে ধরেছি, তাদের গুম খুন তুলে ধরেছি, তাদের জুলুম তুলে ধরেছি, বিডিআর বিদ্রোহে হাসিনার সম্পর্ক আমরা তুলে ধরেছি। তো এই যে এতগুলো কাজ আমরা 25 দিনের মধ্যে করলাম, মাত্র 25 দিনের মধ্যে, এগুলো নিয়েও তো বিএনপির মধ্যে আমি কোনো আলোচনা দেখি না। বিএনপি এগুলো নিয়েও তো কোনো দাবি করে না। এমনকি আওয়ামী লীগের তারা যে বিচার করতে চায়, কার বিচার করতে চায়, কি বিচার করতে চায়, সেই বিষয়েও কোনো পরিষ্কার ধারণা আমরা এখন পর্যন্ত পাই নাই। আপনাকে একটা এক্সাম্পল দিই, এই যে পুতুল, শেখ হাসিনার মেয়ে, যাকে জালিয়াতি করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে WHO তে চাকরি দেওয়া হয়েছিল, তার চাকরি বাতিল করার দাবি আমি করেছি তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেই। ছাত্রলীগ নিষিদ্ধের দাবি আমি করেছি তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেই। কিন্তু এসব বিষয়ে তো বিএনপি নীরব ছিল, বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তারা এই দাবিগুলোতে এক ধরনের অস্বস্তি বোধ করছে, তারা এগুলোকে সমর্থন করছে না। তো তারা কি আওয়ামী লীগের এই 15 বছরের দুঃশাসন, এগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নাই? এগুলো নিয়ে আমি বক্তব্য কম দেখতে পাচ্ছি, অন্তত গত 5 মাস ধরে যতটা না বক্তব্য দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে, যে যেন নির্বাচন করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা কি সেরকম? বাংলাদেশের অর্থনীতির অবস্থা আমাদের বুঝতে হবে না? বাংলাদেশের আমলাতন্ত্র বুঝতে হবে না? যেমন ধরেন, এই সরকার, বিশ্বের যে কোনো সরকার যখন একটা বিপ্লবের পরে ক্ষমতা নেয়, তারপরে একটা শুদ্ধি অভিযান চলে আমলাতন্ত্রের ভিতরে। এই সরকার কোনো শুদ্ধি অভিযান করতে পারে নাই। কেন পারে নাই? এই শুদ্ধি অভিযান করতে পারে নাই বলে আপনি যে বললেন না এই সরকার লেথার্জিক কারণ হচ্ছে যে আমলাতন্ত্র তাদেরকে কাজ করতে দিচ্ছে না। এবং এই আমলাতন্ত্র, আপনি আশা করেন কি করে এই আমলাতন্ত্র কাজ করতে দেবে, যে আমলাতন্ত্র গত 15 বছরে ফ্যাসিস্ট শাসন আমলে তৈরি হয়েছে, এবং এই সরকার কোনো শুদ্ধি অভিযান চালায় নাই। এবং এই আমলাতন্ত্রের বিষয়েও কিন্তু বিএনপির তেমন কোনো বক্তব্য নাই। শুধুমাত্র যারা বঞ্চিত তাদেরকে চাকরি দিতে হবে, তাদেরকে প্রমোশন দিতে হবে, এই জাতীয় কথা ছাড়া কোনো সেই অর্থে আমলাতন্ত্রের পরিবর্তনের জন্য বিএনপির তরফ থেকে আমরা কোনো দাবি দেখতে পাই নাই। তো এই কারণে এই জনগণও ঠিক বুঝতে পারছে না যে বিএনপির কাছে কি একমাত্র নির্বাচনটাই সমস্যা। আমাদের তো পুরো বাংলাদেশ সমস্যা রে ভাই, পুরো বাংলাদেশ তো হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপির কোনো বক্তব্য নাই, এগুলো নিয়ে কোনো সংস্কারের জন্য চাপ দেওয়া নাই। আপনি বলেন, নির্বাচনের জন্য চাপ দেওয়া ছাড়া এই সরকারের উপরে গত 5 মাসে বিএনপি কোন ইস্যু নিয়ে চাপ দিয়েছে? শুধুমাত্র নির্বাচন, আর কোন ইস্যু নিয়ে চাপ দেয় নাই। তো এটা তো জনগণ তো একটু হতাশ হচ্ছে বিএনপির এই পজিশনের কারণে। না, বিএনপির অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে কোনো হোমওয়ার্ক নাই, মানে জনপ্রশাসন বলেন বা দেশের সার্বিক 15 বছরের বিষয়ে কোনো হোমওয়ার্ক আগেও নাই, ছিল না, পরেও তারা করে নাই, যার ফলে এই অবস্থা। এবং আপনি খুব বিস্ময়কর হচ্ছে যে হাসিনার পতন হলো 5ই আগস্ট, 7ই আগস্ট বিএনপি বলছে 90 দিনের মধ্যে নির্বাচন চাই, সভা করে তারা বলেছে। তো এগুলো এক ধরনের, আমি কি বলবো, এক ধরনের হাস্যকর দাবি ছাড়া তো আর কিছুই না, কারণ সিচুয়েশন তো বুঝতে হবে। তো এর মধ্যে আপনি যদি দেখেন যে আমরা পুতুলের প্রসঙ্গটা নিয়ে তো এখন দেখছি স্বাক্ষর অভিযান চলছে পুতুলকে সরানোর জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে তারা চিঠি দিয়েছে, কিন্তু কোনো ফলো আপ নেই। তো আরেকটি প্রসঙ্গ একটু গুরুত্বপূর্ণ, ধরেন এই যে নির্বাচন সংস্কার নিয়ে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতের হাই কমিশনার বিনা সিকরি, তিনিও কিন্তু বলছেন যে নির্বাচনের পরে সংস্কার।
আগে আগে আমরা নির্বাচন চাই, নির্বাচনের পরে সংস্কার হলে ভালো হয় তিনি বলছেন। এবং ভারতের যে সেনাপ্রধান তিনি বলছিলেন যে নির্বাচিত সরকারের সঙ্গেই মানে ভারতের একটা সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে, মানে ভারত একটা সম্পর্ক স্থাপন করবে, বা সেনাপ্রধানও বলছেন যে নির্বাচনের পক্ষে, নির্বাচিত সরকারের পক্ষে। তো এর মধ্যে কোনো যোগসূত্র বা বা ভারতের এত আগ্রহ সংস্কার নির্বাচন কি মনে করেন? মানে ভারত এবং বিনা সিকরিকে কিন্তু সবাই আমরা জানি যে অত্যন্ত কট্টর বিজেপি পন্থী বা মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী একজন কূটনীতিবিদ। বিনা সিকরি সম্পর্কে আমরা পরিষ্কারভাবে এটা জানি। এবং ভারতীয় সেনাপ্রধান বলেছেন যে নির্বাচিত সরকার হলে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত হবে। তিনি আরো বলেছেন যে 5ই আগস্ট তার নাকি বাংলাদেশের সেনাপ্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। তো আমি পরেরটা একটু কমেন্ট করে নেই। আপনারা হয়তো দুটো লিড নিউজ আমার দেশে দেখেছেন গত 25 দিনে। প্রথম দিনে আমরা যে লিড নিউজ করেছিলাম যে ঢাকা অ্যাটাক, শেখ হাসিনা বলেছিল ঢাকা অ্যাটাক করতে ভারতকে, এটা ছিল আমাদের প্রথম দিনের লিড নিউজ। এবং পরবর্তীতে আমরা দিয়েছিলাম যে হাসিনা রেস্কিউ মিশন, এটা আরেকটা লিড নিউজ ছিল। এবং সেখানে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে দুটো রাফায়েল জেট বিমান প্রস্তুত হয়েছিল ভারতের আকাশসীমার মধ্যে। হাসিনাকে বহনকারী বিমানটি প্রবেশ করা মাত্র রাফায়েল জেট বিমান এসকর্ট করে নিয়ে গেছে হাসিনার বিমানকে। এবং আগে থেকেই সিদ্ধান্ত ছিল যে হাসিনার বিমান সরাসরি দিল্লিতে যাবে। এবং এর আগে যে সমস্ত গল্প আপনারা শুনেছিলেন যে সে প্রথমে কি বলে ত্রিপুরায় গেছে, আগরতলায় নামতে পারেনি, তারপরে আবার সে কলকাতার দিকে গেছে, এগুলো সব ক্যামোফ্লেজ, এগুলো সত্য ছিল না। সবকিছু প্ল্যান করে হয়েছিল। হাসিনাকে কিভাবে এখান থেকে নিয়ে যাবে, কিভাবে রেস্কিউ করবে, মোদির সাথে একাধিকবার কথা হয়েছে হাসিনা। এবং আর্মি চিফের কথার মধ্যে, মানে ইন্ডিয়ান আর্মি চিফের কথার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল জেনারেল ওয়াকারের। তো কি ব্যাপারে যোগাযোগ ছিল? আপনার কি ধারণা 5 তারিখে কি জন্য যোগাযোগ ছিল? একটাই যোগাযোগ ছিল যে শেখ হাসিনাকে পার করে দেওয়ার। তার মানে এই পার করে দেওয়ার ব্যাপারে ভারতীয় ইন্টেলিজেন্স, ভারতীয় মিলিটারি এবং বাংলাদেশের মিলিটারি একসাথে কাজ করেছে। এটাই প্রমাণিত হয়েছে ইন্ডিয়ান আর্মি চিফের কথার মাধ্যমে। এটা গেল এক। আর 2, এখন ইন্ডিয়ান আর্মি চিফ গণতন্ত্রের কথা বলছেন। গত 15 বছর ওনাদের গণতন্ত্রের সবক কোথায় ছিল? এই সবক গণতন্ত্রের ছিল না। গত 15 বছরে যখন একটা একনায়ক বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করেছিল, তখন তো ভারত সেই ফ্যাসিবাদকে সাপোর্ট করেছে। আজকে গণতন্ত্রের জন্য এত মায়া কান্না বিনা সিকরির এবং ইন্ডিয়ান আর্মি চিফের। আরেকটা কথা, ইন্ডিয়া তো নিজেদেরকে দাবি করে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। তো গণতান্ত্রিক রাষ্ট্রে কি একজন আর্মি চিফের এরকম বক্তব্য দেওয়ার ক্ষমতা থাকে? আর্মি চিফ টোটালি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে থাকে গণতান্ত্রিক দেশে। সুতরাং আর্মি চিফ তো এই বক্তব্যই দিতে পারে না। এই ধরনের বক্তব্য তো দেবে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান ফরেন মিনিস্টার অথবা ইন্ডিয়ান অন্যান্য মন্ত্রীরা কিংবা বিজেপি, তারা এই ধরনের বক্তব্য দেবে। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে এই যে ভারতের যে সুর, সেই সুরের সাথে বিএনপির সুরের একটা মিল আমরা দেখতে পাচ্ছি। যে বিএনপিও বলছে নির্বাচনের কথা, ভারতে বলছে হ্যাঁ তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাওয়া উচিত, বিনা সিকরি বলছে, আর্মি চিফও বলছে তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাওয়া উচিত। এটা অবশ্য আমি মনে করি বিএনপির আনন্দিত হওয়ার কথা। কারণ বিএনপি এ পর্যন্ত আমরা দেখেছি যে ভারত বিএনপিকে অ্যাকসেপ্টই করতে চায় নাই। ভারত পুরোপুরি হাসিনার উপরে সওয়ার হয়েছিল, হাসিনার উপরে ভর করেছিল, এবং হাসিনাই তাদের একমাত্র পছন্দের ব্যক্তি ছিল। ওই যে বলে না, অল এগস ইন ওয়ান বাস্কেট, যে সকল ডিম একটা ঝুড়িতেই ছিল, আওয়ামী লীগের ঝুড়ি, বা আরো বলতে গেলে হাসিনার ঝুড়িতে ছিল। এবং বিএনপি তো চেষ্টা করেছিল ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে, কিন্তু তখন বিএনপির দিকে তাকিয়েও দেখে নাই ভারত। আমার পরিষ্কার মনে আছে যে জয়শঙ্কর সরাসরি বলেছিল যে যতদিন না বিএনপি ইসলামিস্টদের সাথে সম্পর্ক ত্যাগ না করবে, ততদিন ভারতের সাথে বিএনপির কোনো সম্পর্ক স্থাপন হওয়া সম্ভব না। তো এখন হয়তো ভারত মনে করতে পারে যে বিএনপি ইসলামিস্টদের সাথে সম্পর্ক ত্যাগ করেছে, কাজে সেই অর্থে বিএনপি এখন ভারতের কাছে গ্রহণযোগ্য হয়ে যেতে পারে। তো বিএনপিও আনন্দিত হবে যে ভারত যদি খুশি থাকে, তাহলে বিএনপির পক্ষে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে। মানে আরেকটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে কিনা এই দলটা, এটাই হচ্ছে চিন্তার বিষয় আর কি। কারণ 5ই আগস্টের পর থেকে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, যে জামাতের সঙ্গে তাদের একটা বিশাল দূরত্ব বলবো না, মানে কনফ্রন্টেশন চলছে, রীতিমতো মানে দ্বন্দ্ব চলছে, তাদের দ্বন্দ্ব চলছে, মানে মুখোমুখি সংঘর্ষের অবস্থা, এবং অনেক জায়গায় সংঘর্ষ হচ্ছে ছাত্র সংগঠনগুলো। সংঘর্ষ কেন? বিএনপির এক নেতা তো বলেছেন যে যুদ্ধাপরাধীদের বিচার ঠিকই ছিল এবং এটা অব্যাহত রাখা উচিত। তাহলে তো ধারণা করে নেওয়া যেতে পারে বিএনপি ক্ষমতায় আসলে আবার তারা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করবে, এটাও তো হতে পারে। তারপরে ছাত্রদের সঙ্গে দূরত্ব বাড়ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, মানে সব মিলায় ধরেন একটা মানে একটা জটিল পরিস্থিতি বিএনপি নিজেরাই নিজেদের আশেপাশে তৈরি করে ফেলছে। এটি আমাদের পর্যবেক্ষণ। আমি জটিল বলবো না, আমার মনে হয় বিএনপি ধরেই নিয়েছে যে বিরোধী দল কি হবে, বাংলাদেশে নির্বাচন হলে বিরোধী দল হবে জামাত, তারা মনে করছে।
মনে করতেই পারে যে জামাত বিরোধী দল হবে। কাজে এখন থেকে সরকারি দল এবং বিরোধী দলের যে আমরা দ্বন্দ্ব কথার লড়াই দেখতে পাই, এটা হয়তো আমরা নির্বাচনের আগে এটা দেখতে পাচ্ছি। জামাতও মনে করছে, জামাতও অনেক বক্তব্য দিয়েছে যেটা আপত্তিজনক বিএনপির জন্য। এর অনেকগুলো এক্সাম্পল আমরা দিতে পারি। যেমন জামাত চাঁদাবাজির যে অভিযোগগুলো উত্থাপন করছে, বিএনপির নাম নিয়ে নয়, কিন্তু যেভাবে বলছে তাদের বিএনপির দিকেই যাচ্ছে। কাজে সেই দিক দিয়ে জামাতও বিএনপির সাথে একটা যুদ্ধংদেহী ভাব আমরা দেখতে পাচ্ছি। কাজে ভবিষ্যৎ রাজনীতি নতুন করে তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে বাংলাদেশ। এখন সেখানে আওয়ামী লীগের বেলায় কি হবে? বিএনপি তো আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চায়। তো বিএনপি আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, এই যে টিউলিপের যে কাণ্ড, মানে তাদের যে দুর্নীতি বেরোচ্ছে একের পর এক, শেখ হাসিনা পালিয়ে গেছে, ভারতের আশ্রয়ে আছে, টিউলিপের মন্ত্রিত্ব চলে গেল চুরির দায়, বা চুরি করা ফ্ল্যাটের মালিকানা বা সেটা সুবিধা নেওয়ার দায়। ওইদিকে শেখ হাসিনার পুত্র বলেছে সে 3 বছর আগে নাকি তার স্ত্রীকে ডিভোর্স করেছে, এবং সেখানে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রায় প্রমাণিত হওয়ার পর্যায়ে চলে গেছে। আপনি আমার থেকে ভালো জানবেন যে আমি শুনতে পাচ্ছি এফবিআই অনেক কিছু, জাস্টিস ডিপার্টমেন্ট অনেক কিছু প্রমাণ পেয়ে গেছে তার মানি লন্ডারিং এর এবং অন্যান্য দুর্নীতির, এবং আরো বড় দুর্নীতি নাকি খোঁজা হচ্ছে, আরো বড় দুর্নীতি। কাজেই প্রমাণ হয়ে গেছে যে শেখ হাসিনা পরিবার একটা দুর্নীতিবাজ পরিবার, এক শেখ পরিবার। 2 নম্বর হচ্ছে তারা একটা খুনি পরিবার, কারণ তারা প্রচুর হত্যা করে গেছে, এখানে গুম করেছে, বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে, ম্যাসাকার করেছে, শাপলা চত্বর ম্যাসাকার করেছে, সর্বশেষ জুলাই বিপ্লবে তারা ম্যাসাকার চালিয়েছে। তো এত অপরাধ যাদের, তাদের পক্ষে রাজনীতি থেকে ফিরে আসা এত সহজ, তারা এত সহজে রাজনীতিতে ফিরে আসবে, নেতৃত্ব কারা দেবে, এবং তারা এসে নির্বাচন করবে, ব্যাপারটা কি এত সহজ নাকি? তো যদি আমরা ধরে নেই যে হ্যাঁ ঠিক আছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে এবং বিএনপিও চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তো সেই অবস্থায় হয়তোবা বিএনপি চাইতে পারে যে আওয়ামী লীগই তাহলে বিরোধী দলে থাকুক, সেটাও তাদের প্রত্যাশা হতে পারে। আমি জানি না তাদের রাজনৈতিক কৌশল কি হবে, কারণ যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তাহলে নির্বাচনে তো 4টি পক্ষ আমরা দেখতে পাচ্ছি। আপনি বলবেন 4 নম্বর পক্ষটা কি, সেটাতে আমি আসছি। 1 নম্বর পক্ষ তো আমরা দেখতে পাচ্ছি বিএনপি, এবং মনে করা স্বাভাবিক যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাওয়ার কথা, যাওয়া উচিত, না যাওয়ার আমি কোনো কারণ দেখি না, যদি না তার বিরাট কোনো ভুল করে ফেলে। 2 নম্বর হলো জামাত, 3 নম্বর আওয়ামী লীগ, চতুর্থ হচ্ছে ছাত্ররা। তারা তো বোঝাই যাচ্ছে যে তারা একটা দল করার দিকে অগ্রসর হচ্ছে, এবং তারা যদি দল করে এবং নির্বাচনে আসে তাহলে তাদেরও একটা দল থাকবে, যেটা খুব শক্তিশালী না হলেও ইয়াংদের একটা সাপোর্ট তো তাদের প্রতি আছে। আপনিও জানেন, আমিও জানি যে তরুণরা একটা পরিবর্তন চায় বাংলাদেশে। তো সব মিলে 4টে দলের মধ্যে যে নির্বাচন বা যে প্রতিদ্বন্দ্বিতা হবে আগামী নির্বাচনে, সেই নির্বাচনে বিএনপি চাইতে পারে যে আওয়ামী লীগ বিরোধী দলে থাকুক, জামাত 3 নম্বরে থাকুক, এটাও তাদের চাহিদা হতে পারে। এই জন্যই তারা এত আগে থেকে জামাতকে মেইনলি টার্গেট তারা করছে। আপনি দেখেন তাদের নেতাদের বক্তব্যে এখন যতটা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের বক্তব্য, তার থেকে বেশি বক্তব্য কিন্তু জামাতের বিরুদ্ধে। এবং আরেকটি জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আমার দেশ প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত আপনি আমি বহুবার আলাপ করেছি, বাংলাদেশের মিডিয়ায় কিন্তু এই আওয়ামী লীগের যে দুঃশাসন সেগুলো নিয়ে কিন্তু নিউজ বেরোচ্ছিল না বাংলাদেশের মিডিয়ায়। মানুষ ভুলেই গেছিল বাংলাদেশে যে হাসিনা কি করে গেছে। বেশিরভাগ আলোচনা হচ্ছিল বর্তমান সরকারের ব্যর্থতা নিয়ে, মিডিয়ার সর্বদা আলোচনা করছিল ইউনূস সরকার কি ভুল করেছে, কিন্তু হাসিনা যে কি সর্বনাশ করে গেছে এই আলোচনা প্রায় বন্ধ হয়ে গেছিল। এই আলোচনা শুরু করেছে কিন্তু আমার দেশ আসার পরে গত 25 দিনে আমরা প্রতিদিন নিউজ করেছি লুটপাটের ব্যাপারে, শেখ হাসিনার এবং তার জুলুম, তার হত্যার ব্যাপারে। এবং আমার দেশ করার কারণে এখন অন্যান্য মিডিয়া বাধ্য হচ্ছে এই আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে নিউজ করবার জন্য, সেটা টেলিভিশনে হচ্ছে, সেটা প্রিন্ট মিডিয়াতে হচ্ছে। এবং আপনি শুনলে অবাক হবেন, কোন জাতীয় সংবাদপত্র এখন আমার দেশের সংবাদকে নকল করছে। এটা আশ্চর্য, এটা আমি দেখি নাই, আমি যতদিন ধরে মিডিয়ার সাথে আছি এটা আমি দেখি নাই। যেমন দুটো এক্সাম্পল দিই আপনাকে, আমাদের লিড নিউজ গুলো কন্টেন্ট তৈরি করে ইত্তেফাকের মতো একটা পত্রিকা তাদের ইউটিউবে চালাচ্ছে আমার দেশের লিড নিউজ, যুগান্তর তাদের ইউটিউবে চালাচ্ছে আমার দেশের লিড নিউজ। মানে এটা তো একেবারে মানে কি বলবো, এটা তো অন্যায়, এটা তো আপনি করতে পারেন না। এবং আপনি যদি একটা জাতীয় দৈনিক হন, ইত্তেফাকের মতো পত্রিকা, সে কিভাবে আমার দেশের, এবং কোনো ক্ষেত্রে আমাদেরকে ক্রেডিটও দিচ্ছে না, আমাদের নিউজ তারা চালাচ্ছে, আমার দেশের নামও নিচ্ছে না, কোনো ক্ষেত্রে নিচ্ছে, কোথাও তারা নিচ্ছে না। তো এখন এই যে বাধ্য হলো বাংলাদেশের মিডিয়া হাসিনার দুঃশাসনকে আবার তুলে ধরতে, এটা বাধ্য হয়েছে 25 দিনে আমার দেশের জন্য। আমার দেশ না থাকলে এখনো দেখতেন যে হাসিনার কুকর্ম প্রায় ভুলে গেছে বাংলাদেশের মানুষ, এরকম একটা সিচুয়েশন তৈরি হতো। তো বিএনপিরও যে এখন আমি নেতা নেত্রীদের যে বক্তব্য দেখছি, তাতে এই 15 বছরের দুঃশাসনের বর্ণনা আমি দেখছি না, বা তার প্রতিবাদ দেখছি না, তার থেকে বরং দেখছি একসময় যারা একসাথে লড়াই করেছে,
জুলাই বিপ্লবে লড়াই করেছে। আপনি বলেন এখন যে দ্বন্দ্ব চলছে, কার সাথে কার দ্বন্দ্ব বেশি চলছে? বিএনপির সাথে জামাতের দ্বন্দ্ব চলছে, এমনকি বিএনপির সাথে নতুন ছাত্র যারা দল করতে যাচ্ছে তাদের দ্বন্দ্ব চলছে। অথচ সেই তুলনায় বিএনপির সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব কিন্তু এখন আর আমরা খুব একটু শুনতে পাচ্ছি না। তো খুবই একটা নতুন ধরনের রাজনীতি বাংলাদেশে। এবং আমি যতটুকু আমার সোর্সে যতটুকু জানি যে বিএনপির কেউ কেউ মনে করে যে শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা আওয়ামী লীগকে পছন্দ করে, জামাত কেউ না আর কি। মানে আওয়ামী লীগ নির্বাচন করেও বিরোধী দলে বসুক, তাহলে ভালো হবে, এরকম একটা ধারণা তাদের মধ্যে কারো কারো হয়তো কেউ কেউ পোষণ করে। আর আরেকটি বিষয় আপনি যদি দেখেন যে বিএনপির মনে হচ্ছে যেন মানে আমরা ক্ষমতা গেলে সব করব, মানে আমরাই করব। এই যে ধরনের আপনি যদি বলছিলেন হেফাজত হত্যাকাণ্ড নিয়ে কোনো ওই সুস্পষ্ট দাবি নাই, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সুস্পষ্ট দাবি নাই, মানে আওয়ামী লীগ আমলের ঘটে যাওয়া সকল অপকর্ম নিয়ে কিন্তু বিএনপির সুনির্দিষ্ট কোনো দাবি বা মানে মুভমেন্ট নাই, কিন্তু যে আমরা ক্ষমতায় যে আমরাই সব করবো এরকম একটা ব্যাপার আর কি। তো আমার তো মনে হয় যে কিছু কিছু সেন্সিটিভ ইস্যু অন্তর্বর্তীকালীন সরকারকে মাধ্যমে করে নিতে পারলে এটা একটা স্ট্রং রাজনৈতিক মুভ তো হতে পারতো, তাই না? না, আমি যেটা মনে করি যে ভাই কতটা সংস্কার এই সরকার করতে পারবে আমি জানি না, এবং আমি এই বিষয়ে একমত যে সাংবিধানিক সংস্কার করার ম্যান্ডেট এই সরকারের নাই। আমি কিন্তু এটা বলে যাবো, কন্টিনিউয়াসলি বলে যাবো। এটা হয়তো এই সরকারের পছন্দ না হতে পারে, কিন্তু আসলে আপনাদের ম্যান্ডেট নাই, কারণ ম্যান্ডেটটা আপনারা হারিয়ে ফেলেছেন প্রথম দিন বিপ্লবী সরকারের ঘোষণা না দিয়ে। তো যেহেতু আপনারা দেন নাই, তো ম্যান্ডেট আপনারাই হারিয়েছেন, আপনাদের ম্যান্ডেট নাই এটা করবার। কিন্তু কতগুলো কাজ তো হতে হবে ভাই নির্বাচনের আগে। শেখ হাসিনার বিচার তো হতে হবে, নাকি বিচার হতে হবে না? আওয়ামী লীগের যারা হত্যাকারী তাদের বিচার তো হতে হবে। যে সমস্ত আর্মি অফিসার গুম খুনের সাথে জড়িত, যে সমস্ত পুলিশ অফিসার গুম খুনের সাথে জড়িত, তাদের বিচার তো হতে হবে। তো তাহলে তাদের বিচার সম্পন্ন করার কোনো তাগিদ আমি তো বিএনপির কাছ থেকে দেখতে পাচ্ছি না। তাহলে মিনিমাম যেটা দাবি হওয়া উচিত, বিএনপির হওয়া উচিত ছিল বলে আমি মনে করি, একজন পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করি যে হ্যাঁ, নির্বাচনের জন্য তারা দাবি তুলতেই পারে, দাবি তুলবেই। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে চায়, কিন্তু তার সাথে তাদের বলা উচিত ছিল আপনারা দ্রুততার সাথে বিচার সম্পন্ন করুন। আজ পর্যন্ত একবারও এটা আমরা শুনি নাই যে আমি আগস্টে নির্বাচন চাই, কিন্তু জুনের মধ্যে আমি চাই শেখ হাসিনার বিচার হয়ে যাবে। তো এই বিচার অনিষ্পন্ন রেখে কি আপনারা নির্বাচনে যাবেন? এবং আপনারা কি বলতে চাচ্ছেন যে আপনারা গিয়ে বিচার করবেন? এরকম কোন ক্লিয়ার কমিটমেন্ট তো আপনাদের কাছ থেকে এখনো পায় নাই, বিএনপির কাছ থেকে দেশের জনগণ পায় নাই তো, যে তারা গিয়ে বিচার। তারা কি হেফাজতের বিচার করবে? হেফাজত হত্যাকাণ্ডের। তারা কি বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবে? তারা কি জুলাই হত্যাকাণ্ডের বিচার করবে? তারা কি শেখ হাসিনার এই দুর্নীতির বিচার করবে? এগুলো সম্পর্কে এখন পর্যন্ত আমরা তেমন কোনো বক্তব্য পাই নাই। আমরা একটাই পাচ্ছি, প্রতিদিন নির্বাচন। আপনি কি একটা অদ্ভুত মিল আমার হঠাৎ মনে হলো, আপনি যদি দেখেন যে শেখ হাসিনা এ পর্যন্ত এই যে গ্রেনেড হামলা মামলা খালাস হয়ে গেল, বা 10 ট্রাক অস্ত্র মামলা, বা বেগম খালেদা জিয়ার মামলা, এগুলো যে প্রত্যাহার হয়ে গেল, বাতিল হয়ে গেল, এগুলো নিয়ে কিন্তু শেখ হাসিনা কিন্তু একটা শব্দ চয়ন করে নেই। খেয়াল করছেন আপনি মাহমুদ ভাই? যে এগুলো নিয়ে কিন্তু কোনো অভিযোগ তার আর নাই, কিন্তু বা যেগুলো তার রাজনৈতিক হাতিয়ার ছিল, মানে এটা কি ভিতরে ভিতরে কি কোনো মানে পরস্পর পিঠ চুলকানি চলছে নাকি আল্লাহ জানে, সেটা আমি জানি না। তবে একটা জিনিস খুব পরিষ্কার কথা, এইটুকু আমি বলতে পারি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে, যে ভারতের কাছে এই মুহূর্তে বিএনপির থেকে বড় শত্রু হলেন প্রফেসর ইউনূস। কারণটা হলো গত 5 মাস ধরে ভারতের বিষয়ে প্রফেসর ইউনূস যে অবস্থান গ্রহণ করেছেন, এই অবস্থান গ্রহণের কারণে ভারত অত্যন্ত বিরক্ত প্রফেসর ইউনূসের উপরে। প্রতিটা ইস্যুতে প্রফেসর ইউনূস কিন্তু ছাড় দেন নাই ভারতকে, এবং তিনি শক্তভাবে লড়াই করছেন। এবং আরেকটা ব্যাপার হলো যে ইয়াং জেনারেশন বাংলাদেশের যারা বিপ্লব করেছে, যারা সাহসিকতার সাথে জীবন দিয়েছে, যাদের কারণে পুলিশ বলতে বাধ্য হয়েছে যে একটা গুলি করি একজন মরে, বাকি গুলি তো যায় না স্যার, এটা পুলিশ বলতে বাধ্য হয়েছে কেন? কারণ তরুণরা জীবনকে তুচ্ছ করে তারা লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে। এই যে ইয়াং জেনারেশন, এরা কিন্তু সম্পূর্ণভাবে তারা বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য ভারতকে দায়ী করে, এবং ভারতের প্রতি তাদের বিদ্বেষ রয়েছে, সঙ্গত কারণেই বিদ্বেষ রয়েছে তাদের। তো ভারতও এদেরকে একই কারণে অপছন্দ করে। তাহলে ভারত কাদেরকে সব থেকে বেশি অপছন্দ করে এখন? এক হচ্ছে এই যে বিপ্লবী তরুণদের অপছন্দ করে, আর হচ্ছে প্রফেসর ইউনূসকে অপছন্দ করে। সুতরাং ভারত মনে করে, এবং ভারত যা মনে করবে হাসিনা তো তাই করবে। আপনি কি মনে করেন শেখ হাসিনা কোনো কাজ দিল্লিতে বসে করতে পারে যেটা ভারত চাচ্ছে না? এটা কি সম্ভব? দিল্লিতে বসে হাসিনার পক্ষে কোন বিবৃতি দেয়া যেটা ভারত আগে থেকে তারা এগ্রি করে না, বা দেখে দেয় না হাসিনার বিবৃতি? প্রতিটা বিবৃতি আপনি শিওর থাকেন আগে ভেটিং করিয়ে নিতে হয়। ভারতীয় ইন্টেলিজেন্সে ডিপ স্টেট ভেটিং করে দেয় হাসিনা কি বলবে। কাজে হাসিনা কে ভারতীয় এখন বলছে যে তুমি আক্রমণ করবে শুধুমাত্র ইউনূসকে,
আপনি দেখেন হাসিনার বক্তব্যের 90% এখন ইউনূসের বিরুদ্ধে, 90%। অথচ আগে সর্বক্ষণ হাসিনা, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করতো ক্ষমতায় থাকতে। আপনার ভাষাগুলি মনে আছে যে শেখ হাসিনা কি ভাষায় কথা বলতো খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে? সেগুলো হয়তো এখন বিএনপি নেতাকর্মীরা সব ভুলে গেছে যে কি ভাষায় হাসিনা কথা বলতো। এখন কিন্তু হাসিনা 90% তার রাগ হচ্ছে ইউনূস, 90% সে বলছে বাংলাদেশের তথাকথিত ইসলামিস্ট, মানে আবার সেই আগের বয়ানের দিকে যাচ্ছে যে বাংলাদেশে এক ধরনের ইসলামিস্ট রেভলিউশন হয়েছে, এটাই বলার চেষ্টা করছে। তো সুতরাং ভারত চাইবে প্রফেসর ইউনূস চলে যাক, প্রফেসর ইউনূস ব্যর্থ হোক, এবং এই যে ইয়াং ছেলেরা যারা ভ্যানগার্ড ছিল বিপ্লবের ভ্যানগার্ড যে তারা ছিল, এটা তো আপনাকে মানতে হবে। হ্যাঁ, সবাই মিলে তাদেরকে সহযোগিতা করেছে, বাট ভ্যানগার্ড ছিল এই ইয়াং জেনারেশন, এই নেতৃত্ব। এদের প্রতি ভারতের যত ক্রোধ, যত আক্রোশ এখন। তো সুতরাং ভারত চাইবে যে কোনো মূল্যে এই ইয়াং জেনারেশনকে শেষ করে দিতে এবং প্রফেসর ইউনূসের সরকারকে ব্যর্থ করতে। কারণ ভারতের এখন অপশনটা কি আপনাকে বুঝতে হবে। ভারতের একমাত্র তারা বেছে নিয়েছিল হাসিনাকে। ওই যে বললাম আমি, সব ডিম এক ঝুড়িতে, হাসিনার ঝুড়িতে। এখন হাসিনা নাই, হাসিনা পলাতক, হাসিনা ভারতের আশ্রয়। হাসিনার সাম্রাজ্য ভেঙে পড়েছে, টিউলিপের চাকরি চলে গেছে। টিউলিপের চাকরি তো শুধু না, আমি তো মনে করি যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টারও তো দায়ী এই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য। আজকে ব্রিটিশ পার্লামেন্টে তো প্রাইম মিনিস্টারকে অভিযুক্ত করা হচ্ছে, তিনি করা উচিত তো। আপনি কি মনে করেন এই যে টিউলিপকে যে টাকা পয়সা দিয়েছে, টিউলিপ যে ইলেকশন করেছে, এই টাকা কোথেকে গেছে? এটা হাসিনার চুরির টাকা, বাংলাদেশের জনগণের লুটপাটের টাকায় টিউলিপ সেখানে ইলেকশন করেছে। এবং আপনি শিওর থাকেন লেবার পার্টিতে যে চাঁদা দেওয়া হয়েছে, এগুলিও লুটপাটের টাকা। কেন আপনি দেখেন নাই সালমান রহমানের ছেলে তারা 2.5 লাখ পাউন্ড দিয়েছে চার্লসের কোন এক ফাউন্ডেশনে? এই 2.5 লাখ পাউন্ড কার টাকা? সালমানের ছেলে তার টাকা দিয়েছে না বাংলাদেশের জনগণের চুরি করা টাকা দিয়েছে সালমান রহমান? তো তাহলে এই সমস্ত টাকা পয়সা ব্রিটিশ এস্টাবলিশমেন্টকে কে সাপ্লাই করেছে? হাসিনা সাপ্লাই করেছে। কিন্তু সেই সাম্রাজ্য এখন ভেঙে পড়ছে, টিউলিপের চাকরি চলে গেছে, তাকে পদত্যাগ করতে হয়েছে। এমনও হতে পারে টিউলিপ জেলেও যেতে পারে, তার যদি বিচার হয় তাহলে সেই বিচারে দোষী সাব্যস্ত হলে টিউলিপ জেলেও যেতে হতে পারে। ওইদিকে জয় জেলে যাওয়ার মতো অবস্থা হয়েছে, জয়েরও একই অবস্থা। তো এরকম একটি পরিস্থিতিতে কনক আপনাকে বুঝতে হবে যে ভারত আর আওয়ামী লীগের উপরে সওয়ার হতে পারবে না। মানে আওয়ামী লীগকে দিয়ে আর ভারত ইমিডিয়েটলি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না, সম্ভব না। আওয়ামী লীগের ইমিডিয়েট ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। তো যদি না থাকে তো ভারত কার উপরে সওয়ার হবে? ইউনূসকে দেখতে পারে না ভারত, ছাত্রদের দেখতে পারে না, জামাতের উপরে, তাহলে ভারতকে সওয়ার হতে হবে হয় বিএনপির উপরে, তাহলে জামাতের উপরে। এই দুটোই তো অপশন, নাকি আর কোনো অপশন আছে ভারতের কাছে? অপশন তো নাই। এখন জামাতের উপরে তো সওয়ার হওয়া সম্ভব না এই মুহূর্তে। জামাতের উপরে সওয়ার হয়ে ইন্ডিয়ার লাভও নাই। কেন লাভ নাই? প্রথমত হচ্ছে জামাত তো ক্ষমতায় যাবে না, জামাতের ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি তো বাংলাদেশে তৈরি হয় না, এটা তো পরিষ্কার। অনেকে অনেক কিছু আশা করতে পারে, কিন্তু বাস্তবতা হলো জামাত ক্ষমতায় যাবে না। তাহলে জামাতের উপরে সওয়ার হয়ে লাভ কি? ভারতের কোনো লাভ নাই। তাহলে ক্ষমতায় কে যাবে? ক্ষমতায় যাবে বিএনপি। তাহলে ভারত যদি পলিটিক্স বোঝে, তাহলে তার এখন বিএনপির উপরে সওয়ার হওয়া ছাড়া কোনো অল্টারনেটিভ নাই ভারতের। এখন বিএনপি কি ভারতকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেটা বিএনপির রাজনীতির ব্যাপার। বিএনপি কি রাজনীতি করবে আমি জানি না, আপনি জানেন কিনা আমার জানা নাই, কিন্তু আমার জানা নাই যে বিএনপি কি রাজনীতি করবে। অবশ্য বিএনপিকেই এখন মনে করবে যে আমার জন্য বিএনপি মন্দের ভালো। আপনি কি ব্যাপারটা বুঝতে পারলেন? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভারতের জন্য বিএনপি মন্দের ভালো। যতদিন না আবার আওয়ামী লীগকে আবার এটাকে নিয়ে আসা সম্ভব হয়, সেই পর্যন্ত বিএনপি ছাড়া ভারতের আর কোনো অপশন নাই। মানে চোখের সামনে সিরিয়া যেভাবে আসাদের সহযোগীদের দমন করছে, তার এক সম্পূর্ণ বিপরীত একটা অবস্থা বাংলাদেশে। আমরা তাদেরকে তোষণ করছি, পোষণ করছি, বসাচ্ছি, এবং নতুন যে ভোটারদের গ্রুপটা যুক্ত হতে যাচ্ছে ভোটার তালিকায়, এরা কিন্তু ভাই একটা বড় একটা ডিসিশন মেকিং এ ভূমিকা রাখবে কিন্তু ভোটের রাজনীতিতে। বাংলাদেশ ইজ এ ইয়াং কান্ট্রি, জনসংখ্যার একটা বিরাট অংশ ইয়াং। তারা কাকে ভোট দেবে আপনি আমি জানি। আমি যদি এখন চিন্তা করি 91-এ বিএনপি এত % ভোট পেয়েছে, আওয়ামী লীগ এত % পেয়েছে, জামাত এত পেয়েছে, 96-এ এত পেয়েছে, ওই রেশিওতে এইবার ইলেকশন হবে, আমার মনে হয় ব্যাপারটা ঠিক। কারণ ইয়াং জেনারেশন 2008-এর পরে ভোট দেয় নাই। এই ইয়াং জেনারেশন কাকে পছন্দ করে আপনি আমি এটা জানি না, কোনো আমাদের কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নাই। কাজেই আগামী নির্বাচনে আমরা বুঝতে পারবো যে আসলে ইয়াং জেনারেশন কাদেরকে ক্ষমতায় দেখতে চায়। আমরা যেটা ধরতাম না যে 30% অমুকের ভোট ব্যাংক, 40% অমুকের ভোট ব্যাংক, এই কনসেপ্টটা সম্ভবত এই নির্বাচনে কিন্তু কার্যকর হবে বলে মনে হয় না আর কি, নতুন যারা ঢুকবে।
কিছু ক্ষেত্রে হবে, যেমন ধরেন আমি মনে করি আরবান এলাকায় হতে পারে, কারণ আরবান না সরি রুরাল এলাকায় হতে পারে, গ্রামে হতে পারে, গ্রামে মার্কা দেখে ভোট দেয়, গ্রামের ব্যক্তির থেকে কিন্তু মার্কা দেখে ভোট দেয়, ধানের শীষ, নৌকা, দাঁড়িপাল্লা। কিন্তু আরবান এলাকায়, শহর অঞ্চলে যেখানে ইয়াং ভোটার বেশি, শিক্ষিত ভোটার বেশি, সেখানে ভোটিং প্যাটার্ন, অন্তত আমি তো ভাই বলতে পারবো না যে ভোটিং প্যাটার্ন কি হবে। সেটার জন্য এবারে নির্বাচনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে ভোটিং প্যাটার্ন কি হয়। আবার ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যা বলছেন, মানে তার বক্তব্যে মাঠে যারা বক্তব্য দিচ্ছেন, মানে এটার মধ্যে কিন্তু অনেক ধরনের মানে কি বলবো, মানে ফলো করছেন না কিন্তু তারা। আমি জানি না, এটা তাদের স্ট্র্যাটেজিও হতে পারে যে চেয়ারপারসন যেটা বলছেন মাঠের বক্তব্য যদি ভিন্ন হয়ে থাকে, আমি জানি না ভিন্ন কিনা, ভিন্ন হয়ে থাকলে এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে। এক একজনকে দিয়ে এক এক কথা বলানো কিন্তু পার্ট অফ দ্য পলিটিক্যাল স্ট্র্যাটেজি। হ্যাঁ, আর দুই হচ্ছে যে মাঠের বক্তব্য যদি আমরা দেখি, তাহলে মাঠের বক্তব্যে মনে হচ্ছে যে বিএনপি দুই দলকে তারা প্রধান প্রতিদ্বন্দ্বী ধরে নিয়েছে, একটা হচ্ছে জামাত এবং আরেকটা হচ্ছে তরুণরা এরা হচ্ছে মেইন প্রতিদ্বন্দ্বী। তারা আওয়ামী লীগ সম্পর্কে খুব একটা চিন্তা করছে না, এটা আরেকটা কারণে হতে পারে, তারা মনে করছে আওয়ামী লীগ আর কোনো ফ্যাক্টর না বাংলাদেশে আপাতত। তো যদি ফ্যাক্টর না হয় তাদের সম্পর্কে মাথা ঘামিয়ে দিলাম, কাজে ফ্যাক্টর যারা জামাত এবং নতুন মানে তরুণ যারা আসছে তাদের বিরুদ্ধেই বিএনপির অধিক বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। মানে বিএনপি নির্বাচন নিয়ে আমার খুব মজা লাগে। যেমন গত বছর আপনি যদি একটা বছর আগে ফিরে যান, মানে 2024 সালের জানুয়ারি মাসে, আমরা তো জানুয়ারিতে 2025 জানুয়ারিতে আমরা সারাক্ষণ শুনতাম উন্নয়ন 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 উন্নয়ন, এইটা শুনতাম এখন, তাই না? সারাক্ষণ হাসিনার মুখে উন্নয়ন উন্নয়ন। আর এখন শুনছি খালি নির্বাচন নির্বাচন নির্বাচন, বিএনপি শুনছি নির্বাচন নির্বাচন। মানে মানে মজাই লাগছে আমার কাছে, বুঝলেন, যে এক বছরের ব্যবধানে আগে উন্নয়ন উন্নয়ন ছিল, এখন নির্বাচন নির্বাচন নির্বাচন। তবে ওই সার্জিস যে কথাটা বলছে, যেটা আমি প্রথমের দিকে বলছিলাম যে 2024-এর পরে তো নির্বাচন হতো 29-এ, তারপরে এত ব্যাকুল হয়ে গেলে তো সমস্যা। এবং এই ঘটনা বলা আমি সমর্থন করি না, মানে 29-এর চিন্তা তো করা উচিত না। আমার কথাটা হচ্ছে যে এখানে বছর গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি কি কাজগুলো করবো। আমি কি 2029 পর্যন্ত বসে থাকবো, কোনো কাজ করবো না, আমি 2029-এর নির্বাচন দেবো, ব্যাপারটা না। হচ্ছে যে আমার যে সংস্কারগুলো নির্বাচনের জন্য করা দরকার, আমরা কি বোঝাতে পারলাম যে সঠিক নির্বাচন হওয়ার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। এক, দুই, হাসিনা এবং আওয়ামী লীগের দুষ্কর্মের বিচার হতে হবে। এই দুটো সম্পন্ন হওয়ার পরে আমরা নির্বাচনে যাব, এটা আমার ব্যক্তিগত মতামত। এই দুটো কাজ হবে, নির্বাচনে যাব। তার জন্য যদি 1 বছর লাগে 1 বছর লাগবে, তার জন্য যদি 1.5 বছর লাগে 1.5 বছর লাগবে, তার জন্য যদি 6 মাস লাগে ফেরত 6 মাস পরে নির্বাচন হবে। কিন্তু এই দুটো কাজ সম্পন্ন না করে নির্বাচনে যাওয়ার আমি তো কোনো সুযোগ দেখি না। যে কি করে আপনি নির্বাচনে যাবেন এই দুটো কাজ? আমি ওটাই বলছি যে 29-এর কথা আমি বলছি না, আমি বলছি যে আপনি 6 মাসের মধ্যে এত ব্যাকুল হয়ে গেলেন কেন? নির্বাচন নির্বাচন 7 তারিখে বলছেন 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এখন বলছেন এই যে জায়গাটা, এগুলো মানুষকে মানে ভুল ডিরেকশন দিচ্ছে আর কি, ভুল ডিরেকশন দিচ্ছে, ছাত্রদের সঙ্গে দূরত্ব, নতুন ভোটারদের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে, মানে বন্ধুত্ব আর নাই। তো আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই, তারপর এগুলো নিয়ে আমি তো আলোচনা করছি খোলা মনে, কারণ আমাদের কোনো কি বলবো, আমাদের নিজেদের কোনো পলিটিক্যাল কারো কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই বা ব্যক্তি স্বার্থ নাই, বাংলাদেশের স্বার্থের জন্যই লড়াই করেছি। অন্তত আমরা যারা বাইরে ছিলাম, আমরা ইউটিউবে আপনারা যারা ফাইট করেছেন, ইলিয়াস, আপনি, পিনাকি, এবং আমি মাঝে মাঝে আপনার অনুষ্ঠানে এসেছি। আপনার অনুষ্ঠান ছাড়া তো আমি অন্য কোথাও বোধহয় 1-2 বার গেছি 4-5 বছরে। প্রধানত আমি বক্তা হিসেবে এসেছি আপনার অনুষ্ঠানে, অ্যানালিস্ট হিসেবে এসেছি। তো আমরা যারা লড়াই করেছি, আমরা হাসিনার থেকে মুক্তি চেয়েছিলাম, বাংলাদেশে হাসিনার ফ্যাসিবাদ থেকে মুক্তি চেয়েছিলাম, আমরা ভারতীয় হেজিমনির থেকে মুক্তি চেয়েছিলাম। এটাই আমাদের লড়াই ছিল। আমাদের আজকের লড়াইও কিন্তু তাই। আমাদের এর বাইরে আমাদের কোনো লড়াই নাই। এখনো আমরা ভারতীয় হেজিমনি থেকে মুক্তি চাই, এখনো আমরা চাই যে হাসিনার ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আর ফিরে আসতে না পারে। তবে একটি কথা আমি পরিষ্কার আপনাকে বলতে চাই, আমার বয়স হয়ে গেছে, আমি বারে বারে বলি যে এখন পৃথিবী ছেড়ে যাওয়ার সময় চলে এসছে। কখন যাবো সেটা তো আল্লাহ জানেন, কিন্তু চলে এসছে। সুতরাং আমি সারা জীবন পরিষ্কার কথা বলে এসেছি, অনেক রিস্ক নিয়ে, অনেক ঝুঁকি নিয়ে, অনেক ক্ষমতাবানদের বিরুদ্ধে আমি কথা বলে এসেছি। এখন যারা ক্ষমতাবান তাদের বিরুদ্ধেও আমি একইভাবে কথা বলছি। সেটা হলো যে আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে মানে স্বাধীনতা বজায় রাখা। হাসিনা 15 বছরে বাংলাদেশের স্বাধীনতা দিল্লির কাছে বিসর্জন দিয়েছিল। আমরা আমাদের বাচ্চারা সেই স্বাধীনতা পুনরুদ্ধার করেছে। এমন কোন দল যেন বাংলাদেশে ক্ষমতায় না যায় যারা বাংলাদেশের স্বাধীনতা আবার দিল্লির কাছে সমর্পণ করে দেবে। এবং সেরকম যদি পরিস্থিতি হয়, অন্তত আমি তো আমার শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত কনক আমি লড়াই করে যাব
যদি সেরকম কোনো পরিস্থিতি হয় যে বাংলাদেশে আবার ভারতীয় হেজেমনি প্রতিষ্ঠিত হবে, তার বিরুদ্ধে আমার লড়াই মৃত্যু পর্যন্ত চলবে, এবং আমি জানি আপনারাও সেই লড়াইয়ে আমার সাথে থাকবেন। না, অবশ্যই মাহমুদ ভাই, এবং ধরেন যে মূল জায়গাটি হচ্ছে যে এত রক্তপাতের পরে শুধুমাত্র নির্বাচন বা এইসব দাবি নিয়ে যদি বিএনপি আগে, বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হবে, এবং বারে বারে মানুষ বুকে রক্ত দেওয়ার জন্য নেমে আসবে না রাস্তায়, পরিবর্তনের জন্য নেমে আসবে না। আর আপনি যেটি বলছিলেন মাহমুদ ভাই, আপনি ইউ আর নকিং 70 মেবি, ডক্টর 85, এমন কোনো বয়সই হয়নি আর কি বলা চলে সেদিক থেকে। আপনি বয়স হয়ে গেছে বারবার এই কথাটা আমার মনে হয় আপনারা বলেন না ভাই, ডক্টর ইউনুস 85। এবং আপনি একটি লেখা লিখেছেন গতকাল আপনার পত্রিকায়, যে জুলাই দর্শনের বিপ্লব ও রাজনীতি লেখা, আপনি লেখাটি লিখেছেন। তো প্রোক্লামেশনের কথা আমরা শুনছি, এটি নিয়ে আপনার বক্তব্যটা নিয়ে আমি একটু শেষ করতে চাই, যে প্রোক্লামেশন নিয়ে বোধহয় আজকে একটা মিটিং হওয়ার কথা। আমি জানি না, আমি কিন্তু এই দর্শনটাই ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমার লেখায়। আপনি তো পড়েছেন, খুব ইন্টারেস্টিং যে আপনি লেখাটা নিয়ে আসলেন এখন এই মুহূর্তে। এখানে জুলাই বিপ্লবের দর্শনটা আমি কি দেখার চেষ্টা করেছি, এবং এই লেখার মধ্যে আমি যেটা বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে 4টি ঘটনা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে, আমি স্বাধীনতা উত্তর বাংলাদেশের কথা বলছি, একটা হচ্ছে 75 সালে শেখ মুজিবের পতন, 2 নম্বর হচ্ছে 75 সালে সিপাহী জনতার বিপ্লব, 3 নম্বর হচ্ছে 1981 সালে ভারতপন্থী সামরিক বাহিনীর সদস্যদের দ্বারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা, 3 নম্বর। 4 নম্বর হচ্ছে 90 সালের গণঅভ্যুত্থান। এরপরে চলে আসলো এবার জুলাই বিপ্লব। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে ওই 4টা যে ঘটনা, এবং তার মধ্যে বিশেষ করে 1975 সালের যে সিপাহী বিপ্লব এবং 1990 সালের যে গণঅভ্যুত্থান, এই দুটো নিয়ে আমাদের সেইভাবে আমরা কোনো তত্ত্ব হাজির করতে পারি নাই। যেমন ধরেন সিপাহী বিপ্লব নিয়ে যদি আমরা আলোচনা করি, যে আমরা 75-এর সিপাহী বিপ্লবের পরে কিন্তু এক এক দলকে এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে দেখেছি। আমরা যারা সেটার পক্ষে ছিলাম, আমরা বলেছি এটা একটা বিপ্লব ছিল, এটা সিপাহী জনতার অভ্যুত্থান ছিল। আর অন্য দল যারা, যে বিশেষত আওয়ামী লীগ, তারা বলেছে এটা অভ্যুত্থান ছিল না, এখানে সামরিক বাহিনীর কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। খালেদ মোশাররফপন্থীরা এভাবেই তারা ব্যাখ্যা করেন 75 সালের 7ই নভেম্বরের ঘটনাকে। তারপরে 90 সালের গণঅভ্যুত্থানের পরেও কিন্তু আমরা গণতন্ত্র ধরে রাখতে পারি নাই। তার 15 বছর পরে আবার 1/11 এসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মিলে আমাদের গণতন্ত্র হরণ করেছে, এটাই ইতিহাস। তো এবারের বিপ্লবের যদি একটা বয়ান, একটা দর্শন, একটা ফিলসফি অ্যান্ড এটা রাজনীতির একটা ব্যাখ্যা যদি হাজির করা না যায়, তাহলে কে জানে আজ থেকে 10 বছর পরে এই বিপ্লবেরও ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হবে, এই বিপ্লব নিয়েও মানুষ বিভ্রান্ত হবে। এই জন্যই আমি মনে করি এই জুলাই বিপ্লবের একটা প্রকৃত ফিলসফি, প্রকৃত পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা প্রয়োজন। দুর্ভাগ্যবশত এই কাজটি কিন্তু এখন পর্যন্ত ইউনূস সরকার কিংবা যে ছেলেরা নেতৃত্ব দিয়েছে, যারা দল করতে চাচ্ছে, তারা এখন পর্যন্ত হাজির করতে পারে নাই। শুধু একটা প্রক্লেমেশন দিলে তো হবে না, তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা বলে, আপনি দেখবেন ইয়াংদের বক্তৃতায় প্রায়ই শুনবেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বন্দোবস্তটা কি, সেটা কি বলেছে জনগণকে? তারা এখনো প্রায় 6 মাস হতে চললো, তারা বলে নাই। আমি আমার আজকের লেখায়, আজকে যেটা ছাপা হয়েছে, ইনফ্যাক্ট আজকেই ছাপা হয়েছে আমার মন্তব্য প্রতিবেদন, সেটাতে এটারই আমার মতো করে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যে জুলাই বিপ্লবটা কি ছিল, জুলাই বিপ্লবটা কি হলো। যেমন ধরেন সেখানে একটা মেয়ের কথা লিখেছি, বাচ্চা মেয়ে, আমার মেয়ের মতো। সে বলেছে পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, আমি স্বাধীনতার দিকে এগিয়ে গেছি। কি চমৎকার কথা, ভাবতে পারেন, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। তার মানে কি, সে নিজের স্বাধীনতা এবং রাষ্ট্রের স্বাধীনতা দুটার কথাই কিন্তু বলেছে, নিজের ফ্রিডম অ্যান্ড দ্য সভারেনিটি অফ দ্য কান্ট্রি। আরেকটা চিন্তা করেন স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগান আমরা শুনছি 2024 সালে এসে, এই স্লোগান দিয়ে বাচ্চারা জীবন দিতে বেরিয়ে গেছে। তাহলে কার বিরুদ্ধে লড়াই করেছে তারা? দিল্লির হেজেমনির বিরুদ্ধে লড়াই করেছে। তাহলে এই যে পলিটিক্যাল ফিলসফি, এটাকে হাজির করা দরকার। তো আমার মনে হয় এটা যত দেরি করছে ছেলেরা, তত ভুল করছে। তারা দল করবে কি করবে না এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। তারা করবে কি করবে না, করলেই এটাও তো এক ধরনের কিংস পার্টি তো হবে, তাই না? মানে সরকারের সমর্থন নেই তো তারা পার্টি করবে, তো কিংস পার্টি হবে তারা। তো তারা কিভাবে করবে, কখন করবে, কেমন করে করবে আমার জানা নাই। কিন্তু আমি যেটা চাই যে বিপ্লবের একটা রাজনৈতিক বয়ান তারা তাড়াতাড়ি যেন নিয়ে আসে। সেটা কি প্রক্লেমেশনের মাধ্যমে আনবে নাকি একটা পলিটিক্যাল ফিলসফির মাধ্যমে আনবে, এটা তাদের ব্যাপার, কিন্তু এটা আসা উচিত। তারই একটা কি বলবো, একটা ছোট একটা কি মানে লেখা বা তার
একটা ইঙ্গিত আমি দেওয়ার চেষ্টা করেছি আমার আজকের এই মন্তব্য প্রতিবেদন তো আর বিরাট করে লেখা যায় না, তারপরে আমি নর্মালি এখন 1200 শব্দের মধ্যে লিখি, আজকে একটা 1500 শব্দ। তো এর মধ্যে আমি একটা দেওয়ার চেষ্টা করেছি জাতির উদ্দেশ্যে, জাতির কাছে আমি কিভাবে দেখি এই বিপ্লবটাকে, সেটা আমি বলার চেষ্টা করেছি। ছেলেরা কিভাবে দেখে এটা তো ছেলেরা নিয়ে আসবে, তো আমরা অপেক্ষা করছি। এখন প্রোক্লেমেশন সরকার বলেছে তারা করবে, আমার সন্দেহ আছে কোন এই সরকার এখন আর প্রোক্লেমেশন দিতে পারবে কিনা। কারণ সরকার কি বলেছে, তারা প্রোক্লেমেশন দেবে সব দলের সাথে আলোচনা করে। আপনি মনে করেন এটা পসিবল? এই দলের সাথে আলোচনা করে সরকার প্রোক্লেমেশন দেবে? ইটস ইম্পসিবল। কাজে ছেলেরা প্রোক্লেমেশনের একটা ঘোষণা দিয়ে দেওয়াটাও তাদের হয়তো ভুল হয়েছে, তারা যদি সিরিয়াস না হয়ে থাকে, দিয়ে আবার পিছিয়ে যাওয়া এটাও তাদের ভুল হয়েছে। এবং এখন আমার মনে হয় এক ধরনের ব্যাপারটা হয় না, একটা দোদুল্যমান অবস্থায় চলে গেছে। কাজে তারা যে সত্যি প্রোক্লেমেশন হাজির করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এবং আমার ধারণা শেষ পর্যন্ত হয়তো ছেলেরাই একটা কিছু নিয়ে আসবে, সরকার পারবে না। সরকার কোনো প্রোক্লেমেশন আনতে পারবে আমি মনে করি না। আনলে পরে দেখবো, আনলে পরে আমি ভুল প্রমাণিত হবো আর কি। তো সেটার জন্য আমি অপেক্ষা করে আছি। আপনার আগামীকালকে তো একটা বৈঠক হওয়ার কথা শুনতে পাচ্ছি এই প্রোক্লেমেশনের ইস্যুতে, তো দেখা যাক কি হয়। তবে আপনাকে ধন্যবাদ মাহমুদ ভাই, আপনি সারাদিন অনেক কাজের পরেও অনেক রাতেও আমাকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি বিষয় শুধু আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে টিউলিপ প্রসঙ্গে অনেকে আওয়ামী লীগ থেকে প্রচারণা চালাচ্ছেন যে সঠিক তদন্তের স্বার্থে নাকি টিউলিপ পদত্যাগ করেছেন, তদন্তকে প্রভাব মুক্ত রাখতে। এবং আমি এই সংক্রান্ত একটু তথ্য পেয়েছি, যেটি হচ্ছে যে যিনি যে লাউরি ম্যাগনাস যিনি তদন্ত করছেন স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট, তিনি স্টারমার্ককে, প্রধানমন্ত্রী স্টারমার্ককে লিখেছেন যে টিউলিপ এবং ক্রসে তার ফ্ল্যাটের মালিকানার উৎস সম্পর্কে জানতেন না। তিনি ধারণা করেছিলেন যে তার মা বাবা ফ্ল্যাটটি তাকে কিনে দিয়েছিলেন, অথচ ভূমি রেজিস্ট্রি হস্তান্তর ফর্মে টিউলিপের সই রয়েছে বলেও জানানো হয়। অর্থাৎ এটি অলমোস্ট প্রমাণিত যে টিউলিপ। এই যে যিনি তদন্ত করছেন তিনিও কি আমাদের বোকা মনে করেন? তিনি যে বলছেন যে টিউলিপ মনে করেছিলেন যে তার বাবা মা এটা কিনে দিয়েছিলেন, এটা একটা বিশ্বাসযোগ্য ব্যাপার। আপনার বাবা মা যদি আপনাকে একটা ফ্ল্যাট কিনে দেয় কোনো আমেরিকার মতো জায়গায়, আপনি জানবেন না যে এই ফ্ল্যাটটা আপনার বাবা মা কি সত্যি কিনে দিয়েছে নাকি এটা ঘুষের টাকায় হয়েছে না এটা ঘুষ দিয়েছে, এটা আপনি জানবেন না। এটা আপনি না জানলে আপনি এমপি হওয়ার উপযুক্ত না। টিউলিপ তো এমপি ছিল, মন্ত্রী ছিল। তাহলে তিনি কি এতই বোকা যে তিনি জানেন না যে এই বাড়িটা তার বাবা মার না, এই বাড়িটা ঘুষে? তিনি অবশ্যই জানতেন। এবং এটা তো খুব সামান্য ঘুষ টিউলিপের। টিউলিপও দেখেন আমি শিওর মিলিয়ন ডলার ঘুষ নিয়েছে। এই বাড়িটার দামও তো বোধহয় $1 মিলিয়ন, তো এর $1 পাউন্ড, সরি, টিউলিপ দেখবেন মিলিয়ন পাউন্ড ঘুষ নিয়েছে। কাজেই টিউলিপের দুর্নীতি প্রমাণিত। শেখ পরিবার একটা দুর্নীতিবাজ পরিবার, এবং তার চুরির জন্যই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমার মনে হয় কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে টিউলিপের নামে আরো অনেক কিছু বেরিয়ে আসবে। তখন লেবার পার্টি যারা এখন ক্ষমতায় আছে তারা অনেক বিব্রতকর অবস্থায় পড়বে বলেই আমার ধারণা, এবং প্রাইম মিনিস্টার নিজেও বিব্রতকর অবস্থায় পড়বে। প্রাইম মিনিস্টার অলরেডি আজকেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। বাট আরেকটা বিষয় হচ্ছে যে আমি ধরেন লন্ডনে বিএনপি যেসব নেতা কর্মী তাদের মধ্যে কোনো মুভমেন্ট আমি দেখছি না, কিন্তু এটা কিন্তু হওয়া উচিত ছিল না। টিউলিপ নিয়ে একটা দাবি জানানো, এটাই আলাপ করলাম যে আওয়ামী লীগ নিয়ে বিএনপির মনে হচ্ছে কোনো উৎসাহ নাই। এবং আপনি দেখেন যে সিলেটের মেয়র কি আনোয়ার বোধহয় হত্যা মামলার আসামি, সেও কিন্তু পালিয়ে গেছে, সেও কিন্তু স্টারমার্কের ডিনারে অ্যাটেন্ড করেছে, এরকম ছবি আমরা দেখেছি। তো এগুলো তো জানাতে হবে। আর এইসব দেশে এই দাবিগুলোতে কাজ হয়, মানে তার গুরুত্ব সহকারে নেয়। যে আপনাকে মনে করিয়ে দিই, যখন শেখ হাসিনা মানে ভুয়া প্রধানমন্ত্রী ছিল, আমি ভুয়াই বলি, ভুয়া প্রধানমন্ত্রী ছিল, সেই সময় সে ইংল্যান্ডে গেছিল কোনো প্রোটোকল ছাড়া, এবং তার সাথে তখন কনজারভেটিভ পার্টির কেউ দেখা করে নাই। তার সঙ্গে একমাত্র দেখা করেছিল স্টারমার তখন বিরোধী দলের নেতা। আপনি কি মনে করেন স্টারমার হাসিনার সাথে দেখা করেছিল লেনদেন ছাড়া? আমি খুব পরিষ্কার ভাবে বলছি, ব্রিটেন হয়তো আমাকে কখনো ভিসা দেবে না, আমার কিছু যায় আসে না, ব্রিটেনে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমি নিশ্চিত যে লেবার পার্টিতে প্রচুর ডোনেশন টিউলিপ দিয়েছে, এবং সেগুলো সবই বাংলাদেশের জনগণের টাকা, এবং এটা স্টারমার জানে। এবং স্টারমার জানে বলেই স্টারমার টিউলিপকে যতদিন সম্ভব তাকে শেল্টার দিয়েছে। এখন যখন স্টারমারের পক্ষে আর সম্ভব হয় নাই, তখন টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তবে যাই হোক, ইংল্যান্ড তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমার ধারণা শুধু টিউলিপকে না, স্টারমারকেও অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। ওয়েট অ্যান্ড সি। এবং আমি ছোট্ট একটা সংবাদ দেখায় অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনি যেটি বলছিলেন, ব্রিটিশ পার্লামেন্টে গতকাল আপনার যে আলোচনা হয়েছে এই টিউলিপের এই প্রসঙ্গটা নিয়ে, সেখানে সংসদে আমি যদি দেখাই যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা বলেন নিজের ঘনিষ্ঠ বন্ধুর পদত্যাগে তিনি মানে প্রধানমন্ত্রী খুব দুঃখ পেয়েছেন বলে গতকাল বলেছেন। এটি তার সিদ্ধান্তের বিষয়ে আমাদের কি বার্তা দেয়? আর ঘটনাটি ছিল দুর্নীতি দমনের দায়িত্বে থাকা মন্ত্রীর বিরুদ্ধে
দুর্নীতির ফৌজদারি তদন্ত হচ্ছে। তো এর থেকে বড় তামাশা আর কিছু হতে পারে না। পার্লামেন্টের বক্তব্য কোর্ট করছে প্রথম আলো থেকে দেখা